কিরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটাই স্থির করে দিয়ে যান। হ্যাঁ, আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা কি ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই দুই বালকের পক্ষে বিষপথ। কারণ শাস্ত্রে কিনা বলছে অবসরে জ্বরে কাশে কামলায় থাক থাক, আপনার শাস্ত্র থাক। তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই। কিছু না, কারণ পবনে তপনে চৈব। আরে আপনার ওই জৈব নিয়ে আপনার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখে আমার বুকটা ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল, তার ফল তত বেশি। তাই তো মহর্ষি ত্যাগন বলেছেন, ভেষজং হিতবাক্যং চ তিংতং আশু ফলপ্রদং আশু ফলপ্রদং। তা আজ তবে উঠি দত্তমশাই, আজ তবে উঠি। জয় হো, জয় হো। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন আমাকে তোমার এত ভয় কিসে? তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলেও নও, তোমার ঘরে ছেলেও নেই, তোমার খেপাবার বয়সও গেছে। তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে এনেছি একটি। সে কিরকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। সে তো অনেকদিন আগে থেকেই শুনছি, কিন্তু তুমি তো নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি। কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের টাকা বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে। তাই এর জন্য যত টাকা খরচ করো, ততই মনে হচ্ছে সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনোভাবে থাকতেই পারতুম না। কিন্তু এখন যা টাকা করছি, সবই ওই ছেলে পেবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ 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 ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপটাও মারা গেছে। তবে আমাকে তার দরকার আছে। অভিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষা যেরকম প্রকোপিত হয়ে উঠেছে, তাতে আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোন রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা। তাই তোমাকে বড় ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সাথে ভাব করে নেব। জয় হো, জয় হো, জয় হো। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল
আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। পিসেমশাই, কি অমল? আমি কি ওই উঠানটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুঁটগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না না বাবা, না। আমি যদি কাঠবিড়ালি হতো তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও যদি জানো না। আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি না। দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে বের হয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো কিছুর দিকেই চোখ দেয় না। অমল বাবু, তুমি বড় হয়ে পণ্ডিত হবে, বসে বসে এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে একেবারে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচেই যেতুম। আমি যা আছি সব দেখবো, কি বলি দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি? দেখবার মতো এত আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টার পার হয়ে চলে যায়। কি পাগলের মতো কথা! কাজ নেই, কর্ম নেই, খামোখা পাহাড়টা পার হয়ে চলে যাই। কি যে বলে তার কোনো ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে দু হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতেরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিল। সত্যি নাকি? কিরকম কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, তার বাঁ হাতে একটি ঘটি। পুরনো এক জোড়া নাগরা জুতা পরে সে এই মাঠের পথ দিয়ে এই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। যদি খুঁজে না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সে নাগরা জুতা পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলই আস্তে আস্তে পা ধুয়ে নিলে। তারপরে পুঁটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি বেঁধে ঘরে করে নিলে। পায়ের কাপড় গুটিয়ে সে এই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমন করে পার হয়ে চলে গেল।
পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমিও ছাতু খাবো। পিসিমা কি বললে? পিসিমা বললেন তুমি ভালো হও, তারপরে তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা রাস্তার ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তাহলে তুমি কি হতে চাও বলো? এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি ভেবে বলবো। কিন্তু তুমি অমন করে দেশে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক যে আমার ভারী ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বুঝিয়ে রেখে দেয়। আচ্ছা শোনো, আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে দেও না, ঠিক আছে? যাব না, কিন্তু পিসেমশাই রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। সারাদিন আখি মেলি দুয়ারে রব একা, পথ চলাতে আনন্দ, আমারে পথ চলাতে আনন্দ, খেলে যাই রৌদ্র ছায়ায়, বর্ষা আসে বসন্ত, আমারে পথ চলাতে আনন্দ, আমারে পথ চলাতে আনন্দ। দই দই, ভালো দই। দইয়ালা, দইয়ালা, ও দইয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই সারাদিন আমি এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। পাঁচমুড়ো পাহাড়, শামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিনই যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলছো বাবা, ঠিক বলছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো তো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ 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 বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে তো যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কখনো সেখানে বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে
সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? তুমি এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গয়লাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় রে পোড়া কপাল, এই সুরও কি শেখবার সুর? না না, আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা বাবা, এই একবার দই তুমি খাও বাবা। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি যে কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছ থেকে শিখে নিলুম। দই দই দই, ভালো দই, ভালো দই। সেই পাঁচফোড়া পাহাড়ের তলায় সামনে নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই। সন্ধেবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই দই দই, ভালো দই। প্রহরী প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে তুমি ভয় করো না? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে যদি রাজার কাছে নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তা বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের নিচেও কালি পড়েছে, তোমার হাতের শির দুখানি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, আবার কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজালেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবেই আমি ঘন্টা বাজিয়ে দেই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসিমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান। পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার এই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা ঘন্টা এই কথা সবাইকে বলে। সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? সে কথা সে কথা কেউ জানে না বাবা। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি। আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায়। যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে।
কোন দিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কে বলি ধরে রেখে দেয়। তার যে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সে ভালো কবিরাজ কবে আসবে? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো এখানেই বসে আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি বেরোইনি। কিন্তু তোমার এই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে মিশন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। এ ছেলেটি তো ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামও চিঠি আসবে? আমি তো ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার ওই খোলা জানালাটার সামনেই অত বড় একটা নিশে উড়িয়ে রঙিন ডাকঘর খুলতে কেন যাবেন? ছেলেটিকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে কে আমাকে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? আমার এই কাজটা সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজ খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক এক দিন রাত্রি হঠাৎ বিছানা থেকে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোন অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে ওই মোড়ল আসছে, এবার আমি পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে। কই মোড়ল, কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লি করে। যে ওকে মানতে চায় না তার সঙ্গে দিনরাত এমনি লাগে যে সকলেই ওর ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার অনেক কাজ কামাই যাচ্ছে। আমি কাল সকালে আবার এসে তোমাকে শহরের গল্প শুনিয়ে যাব। রাজার কাছ থেকে রোজ যদি একটা একটা করে চিঠি পায় তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি না। কে পড়ে দেবে? পিসমা তো রামায়ণ পড়ে। পিসমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে তো জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়বো। কিন্তু ডাকঘর করা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, মোড়ল মশাই, ও মোড়ল মশাই! কে রে? রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথাকার বাদর এটা? তুমি মোড়ল মশাই? তোমাকে তো সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজা ডাকঘর কাটারা তোমার কথা শুনে? না শুনে কি তার প্রাণ বাঁচে?
বাস্ত্রে সাধ্য কি? তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে? তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? সে ছেলে তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে, তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। মশাই, তুমি অমন করে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি, 2 পয়সা কামিয়েছে কিনা এখন তার ঘরে রাজা বাচ্চার কথা ছাড়া আর কোনো কথা নাই। বসো না, ওকে মজা দেখাচ্ছি। ওরা ছড়া, বেশ শীঘ্রই রাজার চিঠি তোমার বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তের ভারী আসপদ্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছা হচ্ছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে মনে হচ্ছে যেন সকাল বেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, এখানে আমার সব বন্ধ, কেবল এটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতেই চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিত। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব দূরে, ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো ওইখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পাশে মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না। লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে
হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল আমি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দিব। আমি গাছ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না। আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো মনে থাকবে। মনে থাকবে? মনে থাকবে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়া।